আমরা দেখেছি এরই মধ্যে আরাকানিদের জন্য তিনি সেফ প্যাসেজ দেওয়ার জন্য এরই মধ্যে সম্মত হয়েছেন, দিয়ে দেয়া হচ্ছে। তিনি একটি অনির্বাচিত সরকার, এবং এর আগে থেকে ওই যে রাখাইনদের জন্য স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল তাদের যোগাযোগের জন্য। আপনি জানেন সেখানে অলরেডি রোহিঙ্গাদের জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা খুব চূড়ান্ত। এখন স্টারলিংক তারা তারা চট্টগ্রাম অঞ্চলে তাদের সব সেটআপ স্যাটেলাইট ওই এলাকায় স্থাপন করছে, এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ আসলে কে নেবে এটি নিয়ে এর সঙ্গে যে ডক্টর ইউনূসের এই সরকারে বসার একটি সম্পর্ক রয়েছে, ওই বিষয়গুলি কি আমরা এড়িয়ে যেতে পারি? তাকে কি আপনি বলতে পারেন যে তিনি আসলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, কিংবা যুদ্ধ মানে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এটা কি আপনি বলতে পারেন? কারণ সে অন্যের শক্তির বলে বলিয়ান হয়ে হয়তো এইসব হুমকি দিচ্ছে নাকি? না, সেটা তার শক্তি, তাকে উনি মনে করতেই পারেন যে সেটা তার শক্তি, কিন্তু চূড়ান্ত বিচারে এই শক্তিগুলো আসলে ওনার কাজে লাগবে না, সেটা উনি এখন হয়তো বুঝতে পারছেন না। উনি সময় হলেই বুঝবেন। ওই যে যে শক্তিটির কথা আমরা বলছি, যে ওই শক্তিটা ওনাকে শক্তি দিচ্ছে। তারা এসে আরাকানে সাহায্য পাঠাচ্ছে, তারা এসে আমাদের টেকনাফ অঞ্চলে ঘাঁটি করছে, তারা আমাদের সমুদ্র অঞ্চলে তাদের নৌজাহাজ যুদ্ধ জাহাজ নিয়ে আসছে। এই সমস্ত কিছু ওনাকে মনে করা হচ্ছে যে ওনার শক্তির একটা উৎস। সেই শক্তির বলে বলিয়ান হয়ে উনি যাকে তাকে হুমকি দিতেই পারেন, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো এই যে গেমটা, এই জিওপলিটিক্স গেমটা যেটা এখানে চলছে, এই গেম সম্পর্কে ওনার আসলে খুব বেসিক কোনো ধারণা নেই। উনি বলছেন উনি তাদের কথায় সায় দিচ্ছেন এবং মনে করছেন, অঙ্ক করছেন, ডট গুলো মিলাচ্ছেন যে এরপরে এই হবে, এরপরে এই হবে। হ্যাঁ, তো সব জায়গাতেই উনি ওনাকে সেফ প্যাসেজ দেখছেন। ওনার কোনো ক্ষতি উনি দেখছেন না, বাংলাদেশের কোনো ক্ষতি উনি দেখছেন না। উনি দেখছেন না, উনি তো একটা, আমার কাছে তো মনে হয় উনি একটা ডামি সরকার, একটা পুতুল সরকার। তো ওনার পিছনে যারা রয়েছেন তারা তো নিখুঁত গবেষণা করে পরিকল্পনা করে বছরের পর বছর ধরে এই পথে এসেছেন। এটা আপনি তাহলে কেমন করে ভাবছেন যে তার আসলে সেফ প্যাসেজ নাই? সেফ প্যাসেজ নাই এটা এই জন্য ভাবছি যে তারা যে প্ল্যানে এসেছেন সেইটি সাকসেসফুল হয়েছে। সেইটি দীর্ঘ 8-10 বছরের চেষ্টায় সাকসেসফুল হয়েছে। কোন প্ল্যানের কথা কিন্তু বলছেন? যে প্ল্যানে তারা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে। না, শুধু আওয়ামী লীগ সরকারকে দেখুন, শেখ হাসিনা বলেছেন যে আমি যদি তাদেরকে বঙ্গোপসাগরও দেই, আমি যদি তাদেরকে এয়ার বেস তৈরি করতে দেই, তাহলে আমি আমাকে সারা জীবন যেতে হবে না, আমাকে সারা জীবনে যেতে হবে। কথা তো শেখ হাসিনা বলেছেন, তিনি দেননি। তাহলে দেননি। হাসিনাকে সরানোটা তো তাদের আসল উদ্দেশ্য নয়, বরং শেখ হাসিনা ছিল তাদের সামনে একটি বাধা। তাহলে সেই বাধা সরিয়ে তারা তাদের আসল লক্ষ্যে এখন যাত্রা করবে। সেটা যে যাত্রা করবে, আমি সেটাই বলছিলাম, যে যে ছকটা কষে তারা শেখ হাসিনাকে, তার সরকারকে ফেলে দিল, সেই একই ধরনের ছক বা একই ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য যাদের উপর তারা নির্ভর করছে, এই যে অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকার যতগুলো পক্ষকে শত্রু বানিয়ে ফেলেছে, সেই পক্ষগুলোকে কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা শত্রু বানাননি। শেখ হাসিনা তাদের সাথে কিন্তু ব্যালেন্স করে চলেছে। শেখ হাসিনা আমেরিকাকে সরাসরি না করেছেন, এট দ্য সেম টাইম আমেরিকার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ করেননি। তিনি চীনের সাথে সম্পর্ক ভালো রেখেছেন, আবার চীনকে কিন্তু অতিরিক্ত বাণিজ্য সুবিধা দেন। আবার চীনকে অতিরিক্ত বাণিজ্য সুবিধা দিতে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মনে করে ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক রেখেছে। অর্থাৎ তিনি যে কৌশলে সরকার পরিচালনা করেছেন, সেই কৌশলে কিন্তু এরা পরিচালনা করতে পারছে না। সেই জন্যই আমি বলছি যে আজকে আমেরিকা যে হাসিনাকে সরিয়ে দিয়ে তাদের গোলটা তারা দিয়ে দিতে পারবে মনে করছে, যে বাংলাদেশে একটা ঘাঁটি গেড়ে রাখাইনে অস্ত্র পাঠাবে, রাখাইনকে মুক্ত করবে, আরাকান স্টেট ডিক্লেয়ার করবে, তারপরে আরাকান স্টেটকে দিয়ে কুকি চীনকে দিয়ে এবং আরসাকে দিয়ে একটা জোট গঠন করবে, সেই জোটকে দিয়ে
মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে মিয়ানমারকে খণ্ড বিখণ্ড করবে এবং তারপরে মিয়ানমারের মিনারেলস এবং যত সব রিসোর্স তারা ক্যাপচার করবে। এই তো তাদের প্ল্যান, বেসিক প্ল্যান হচ্ছে এই জায়গাটায়। তো সেই প্ল্যানের প্রথম ধাপটা হচ্ছে যে আরাকানের কাছে সাহায্য পৌঁছানোর নাম করে একটা করিডোর নেওয়া, যেটা অলরেডি বাংলাদেশ সরকার দিতে সম্মত হয়েছে। এখন যদি বাংলাদেশ সরকার মনে করে যে সবকিছুই এই প্ল্যান মাফিক এগোবে, সবকিছু এই প্ল্যান মাফিক ওখানে যাবে, আরাকান আর্মিরা শক্তিশালী হবে, তারা মিয়ানমার ভাঙবে এবং এরা যে এখানে বসে আছে আমেরিকান বাহিনী, এরাই আমাকে সেফগার্ড দেবে, অন্য বাইরের কোনো শক্তি আমাকে অ্যাটাক করতে পারবে না, এই যে ধারণাটা, এই ধারণাটাকে আমি বলছি ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা, প্রসাদের স্বপ্ন দেখা। বিষয়টা হলো যে এরকম ব্যাপারটা সহজে ব্রেডের উপরে বাটার দেওয়ার মতো না। জিওপলিটিক্সে এই বিষয়টা এত সহজ না, কারণ এখানে আমেরিকা ছাড়াও তিনটা পরাশক্তি সক্রিয় এবং তাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ আছে, প্রচুর পরিমাণে বিনিয়োগ, এত বিনিয়োগ যে বিনিয়োগ বাংলাদেশের দেখা যাবে যে বাজেটের প্রায় মানে বাজেটের অর্ধেক। ভারতের, রাশিয়ার এবং চীনের যে বিনিয়োগ মিয়ানমারে আছে, এই সামগ্রিক বিনিয়োগটা বাংলাদেশের বাজেটের বেশি, জাতীয় বাজেটের বেশি। তো এই পরিমাণ বিনিয়োগ, এই পরিমাণ আর্মস অ্যামুনিশন, এই পরিমাণ সোলজার, এই পরিমাণ টেকনিশিয়ান সেখানে পাঠিয়ে তারা যে দীর্ঘ 4 বছর ধরে একটা পোর্ট গড়ে তুলেছে, ভারত একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে, চীন একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে, রাশিয়া একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে, তারা সহজে ছেড়ে দেবে না। এই জন্যই বলছি যে বিষয়টা এত ইজি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে ভারত, চীন তারা যে চিরশত্রু, তারা হয়তো একত্রিত হয়ে যাবে, তাদের সঙ্গে রাশিয়া যুক্ত হবে, কিন্তু আলটিমেটলি আমার বাংলাদেশের কি হবে, আমার বাংলাদেশি ভাই বোনদের কি হবে? তারা তো যুদ্ধের মধ্যে ময়দানে থাকছে। বাংলাদেশের অবস্থা বসনিয়ার মতো হবে। বসনিয়াতে করিডোর দেওয়া হয়েছিল, আমেরিকার করিডোর দেওয়া হয়েছিল, বসনিয়ার মতো হবে। বাংলাদেশের অবস্থা যুগোস্লাভিয়ার মতো হবে, 6 খণ্ড হয়ে গেছিল যুগোস্লাভিয়া, বাংলাদেশের অবস্থা সেটা হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণটা হচ্ছে যে আমি যদি একটি পরাশক্তির সাথে শত্রুতা করি সেক্ষেত্রে আমি যুদ্ধ এড়াতে পারি, কিন্তু যদি আমি 3-4টি পরাশক্তির সাথে একই সঙ্গে শত্রুতা করে একটি পরাশক্তির হয়ে বাকি 3টি পরাশক্তিকে কন্ডেম করতে চাই, সেটা আমি পারি না। আমার ভূখণ্ডটাই তখন একটি ব্যাটেলফিল্ড হয়ে ওঠে। আমার ভূখণ্ড ব্যাটেলফিল্ড হয়ে ওঠা মানেই হচ্ছে আমার পিপুলের ড্যামেজ, আমার পিপুলের ড্যামেজ মানে আমার দেশের ড্যামেজ। তো সেইখানে চীন যখন ওই রাখাইন আর্মিকে অ্যাটাক করবে, চীন তো বাংলাদেশের সীমানায় রাখাইন আর্মি আছে না রাখাইন আর্মির সীমানায় বাংলাদেশ আছে এটা দেখতে যাবে না।